অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় আমার ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল। আমার দেশ হুগলি জেলা, চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি আমার বয়স তখন 50-এর ওপর। কিন্তু শরীরটা আমার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগতাম প্রায়। আমার ব্যবসায় কিছু লোকসান হয়ে যাওয়াতে আমি একেবারে মুচড়ে পড়েছিলাম। দোকানদারের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে ঠেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিলাম। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া নিতে আসবে। ভাড়া দিতে হবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা আমার মনে পড়ে গেল। তার নাম খোদাদাত খা। পেশোয়ারি মুসলমান, মেটেবুরুজে থাকে। আগে আমার লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছি, শোধও করেছি। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক আমি সেদিকে যাইনি। ভেবেচিন্তে আমি মেটেবুরুজের দিকে রওনা দিলাম। সুদ বেশি বলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে। মেটেবুরুজে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে, টাকা নিতে, গল্পগুজব করতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরব। হনহন করে হেঁটে যাচ্ছি। এমন সময় একজন লোক আমাকে ডেকে বললে, এ সাহেব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধ্যা হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা আমাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন। তার ওপর আবার আমার সঙ্গে রয়েছে টাকা। আমার মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন আমারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ঘাড়ের ওপরে পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচে করে হিন্দিতে ও বাংলায় মিলিয়ে বললে, বাবু, সস্তায় মাল কিনবেন? আমি আশ্চর্য হয়ে বললাম, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। আমি চমকে উঠলাম। আমি কখনো ও ব্যবসা করিনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশী জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছি। না, আমি কিনব না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, শিখি করিতে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারিনি। পুলিশের ভয় তো আছে, কেউ কথা কইছে না আমার সঙ্গে। সেই হয়েছে আরো বড় মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনি। আগে যারা এ ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি রাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তর হবে। লোকটির গলার সুরে একটা কি শক্তি ছিল। আমার মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় মানুষ হয়েছে বটে,
বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি আর লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ আমি চেয়ে দেখলাম যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেলাম না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলাম, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এইদিকে ওইদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আমি বললাম, জলদি চলো, রাত হো গিয়া, অনেক দূর জানে হোগা। কি একটা ঢাকবার জন্যে লোকটি প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাঠিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেলাম। যে সময়ের কথা বলছি তখন ওইদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা ভাঙা কাদার ওপরে পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পিছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। আমার দিকে চেয়ে বললে, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখের ঠাওড়া হবে না। আমি একবার জিজ্ঞেস করলাম, তোমার ডেরা কোথায় গো খাঁ সাহেব? লোকটা চকিতে পিছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না যেন। মাল দেব, তুমি টাকা দিবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি কি অদ্ভুত! আমি অস্বস্তি বোধ করলাম। মুখ ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে এত দূর এসে পড়েছি। লোভে মানুষের জ্ঞান থাকে না। আমার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু যখন এসেছি তখন আর ছাড়া নেই। বিশেষত আমি যে ভয় পেয়েছি এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে, বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার ওপর আমাকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। আমি বসে চারিদিকে চেয়ে দেখলাম। গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছায় অনুচ্ছ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে আমার মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে। সামনের দৌড়টা মাঝে মাঝে উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। আমার কেমন একটা ভয় হলো। কেন আমি এখানে এলাম এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? আমি আসতাম না কখনোই। আমি কলকাতায় আজ নতুন নয়। আমার ওপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি, কিন্তু ওই লোকটার কথার সুরে কি জাদু আছে, আমায় যেন টেনে এনেছে। সাধ্যে ছিল না যে আমি ছাড়াই। একথা এখন আমার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না।
পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে ঘরে ঢুকল। আমাকে যখন পেছনে পেছনে আসতে বলল, তখন ভয়ে আমার হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে। সেই ফন্দিতে এত দূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে আমার কাছে টাকা আছে, সন্ধান রেখেছিল। কে জানে খোদাদাত খায়েরই দলের লোক কিনা। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার আমি ভাবলাম দৌড়ে পালাবো, কিন্তু সেই উপায় যে নেই। এই বয়সে একটা পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ে পাল্লা দেওয়া আমার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো আমি গুদামঘরে ঢুকলাম। আশ্চর্য, গুদামঘরের ওই দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামঘরের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামঘরের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থাকে থাকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু আমি একা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়! আর গুদামঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। বললে, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকিন যে জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছ? শাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হাঁ করে সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? আমি কেমন ভ্যাবাচাকা হয়ে গেলাম। মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বললাম, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে আমি সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলাম। সঙ্গে সঙ্গে আমার মনে হলো, আমার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চুর চুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণ্যের দাঁত মুখ খামুটি করে বিসম্মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। তার চোখের সেই বিজিত হতাশ দৃষ্টি আমার হৃদয় স্পর্শ করল। দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতির দেহের আর কিছু অবশিষ্ট রইল না। সব ভেঙে গেল, ঘুরিয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশে অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপট এলো কোথার থেকে। সঙ্গে সঙ্গে আমি আর্তরাবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেলাম। একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল। তার মাঝিরা এসে আমাকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই আমাকে দোকানে পৌঁছে দেয়। আমার টাকা ঠিক ছিল, কানা করিও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত আমি অন্ধকারে একা কিছুতেই থাকতে পারিনি।
মাস দুই পরে মেটেবুরুজে খোদাদাদ খায়ের কাছে টাকা শোধ দিতে গিয়ে আমার টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটেছিল সেটা বললাম। খোদাদাদ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, শাহজি, ও হলো আমির খাঁ, খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তোক্তা ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে শর ছিল, কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয়। কে বা কেন খুন করলে জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকেই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমি খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য। ওর লুকোনো কোকেনের বাক্স হয়েছে দোচকের বোঝা। তা বাবু, গুদামঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? আমি অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিলাম তা আমার মনে নেই। মনে থাকলেও আমি আর যেতাম না। পথে আসতে আসতে আমার মনে পড়ল, পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখ, সেই হতাশ ও অমানসিক চেষ্টা, হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য কি এতদিনেও বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ঈশ্বর তার আত্মাকে শান্তি দিক।